কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সালামান আহমেদ সুমন। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য যে প্রতিবেদনটি সাজিয়েছি সেটি হচ্ছে বাংলাদেশ মিয়ানমার সম্পর্ক, বন্ধুত্ব ও সীমান্ত উত্তেজনা। আমার এই ভিডিও প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। চলুন যাওয়া যাক আমার মূল প্রতিবেদনে। মায়ানমার বাংলাদেশের একটি প্রতিবেশী দেশ। নাফ নদী এই প্রতিবেশী দেশ দুটিকে ভাগ করেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই মায়ানমার প্রতিনিয়ত বাংলাদেশকে টেনশনে রাখার চেষ্টা করে আসছে। বাংলাদেশ কখনো সেটিকে কূটনৈতিকভাবে, কখনো বা সামরিক শক্তি দিয়ে দমানোর চেষ্টা করেছে। কিন্তু বর্তমান সরকারের সহিষ্ণুতার সুযোগে বারবার কেন মায়ানমার বাংলাদেশের উপর আক্রমণ করছে এবং চোখ রাঙানি দিচ্ছে। মায়ানমারের সামরিক জান্তা সরকার নির্যাতন ও নিপীড়নের মাধ্যমে সেই দেশের মুসলিম সম্প্রদায়কে দেশ ত্যাগে বাধ্য করছে। ফলে তারা দলে দলে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশে। এ পর্যন্ত 22 লক্ষের মতো লোক রোহিঙ্গা মুসলিম আশ্রয় নিয়েছে বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফে। বাংলাদেশ সরকার মায়ানমার জান্তা সরকারকে এই লোকগুলোকে নেওয়ার কথা বললেও তারা উল্টো আশ্রয় নেওয়া লোকগুলোকে বাংলাদেশি বলে আখ্যা দেয়। বাংলাদেশ সরকার এটা নিয়ে সর্বোচ্চ ফোরামে কথা বললেও আজ পর্যন্ত এর কোনো সুরাহা করছে না মায়ানমার জান্তা সরকার। উল্টো বাংলাদেশের জলসীমা প্রবেশ করে বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে গুলি ছোড়ে, মর্টার সেল নিক্ষেপ করে এবং বাংলাদেশের সমুদ্র সীমায় অবস্থিত সেন্ট মার্টিন আইল্যান্ডে গুলি ছুড়ে বাংলাদেশের নাগরিকদের আহত করে। মায়ানমার কার সাহসে বা কোন শক্তির বলে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কাজ করেই চলেছে। আর বাংলাদেশ সরকার কেন টিট ফর ট্যাট না দেখে শুধু শান্তিপূর্ণ উপায়ে কূটনৈতিক প্রচেষ্টার কথাই বলে আসছে। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী বা উদ্বাস্তু বলতে মিয়ানমার থেকে বাংলাদেশে আগত রোহিঙ্গা শরণার্থী বা উদ্বাস্তুদের বোঝানো হয়ে থাকে। 2017 সালের ডিসেম্বর মাসের হিসেব অনুযায়ী 25 অগস্ট 2017 সালে মিয়ানমারের সামরিক বাহিনী দ্বারা শুরু হওয়া গণহত্যা থেকে পরিত্রাণ পেতে প্রায় 6,55,000 থেকে 7 লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়। বিগত 3 দশক ধরে মিয়ানমার সরকারের সহিংস নির্যাতন থেকে 3 লক্ষের অধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে অবস্থান করছে। মায়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গারা তৎকালীন সময়ে বাংলাদেশ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। বাংলাদেশ মানবিক কারণে আশ্রয় দিল ভারত মুসলিম রোহিঙ্গাদের জঙ্গি সন্ত্রাসী বানিয়ে আখ্যা দিয়ে প্রবেশে বাধা দেয় এবং অনেক রোহিঙ্গা মুসলিমদের হত্যা পর্যন্ত করে। এই সমস্যার সমাধানে ভারতের উগ্রবাদী মোদী সরকার কেউ ধরনের উদ্যোগ নেওয়া তো দূরে থাক, উপরন্তু মায়ানমার সামরিক জান্তা বাহিনীর সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে এই ধরনের নিপীড়িত নির্যাতন উস্কে দেয়। বাংলাদেশের দক্ষিণ পূর্বে মিয়ানমার এবং মিয়ানমারের পশ্চিমে বাংলাদেশ অবস্থিত। সীমান্তের মোট দৈর্ঘ্য 271 কিলোমিটার বা 168.40 মাইল। এটি ভারতের সাথে দীর্ঘ সীমানা ব্যতীত বাংলাদেশের দ্বিতীয় সীমান্ত। এই সীমান্ত বাংলাদেশ, মিয়ানমার ও ভারত 3 দেশের মিলিত সীমানা বিন্দু থেকে শুরু করে দক্ষিণ দিক হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত সর্বশেষ অংশ নাফ নদী বরাবর বিস্তৃত হয়েছে। বাংলাদেশ মিয়ানমার প্রথম উত্তেজনা শুরু হয় 1978 সালে, যখন মিয়ানমার সেনাবাহিনী আরাকানে অপারেশন ড্রাগন চালু করে। এতে প্রায় 5 লাখের বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসে। তখন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান তখন মিয়ানমারের সেই সময় প্রেসিডেন্টকে বললেন সকল রোহিঙ্গাদের নিয়ে যেতে, কিন্তু তিনি বললেন এরা কেউ মিয়ানমারের নাগরিক না। শহীদ জিয়া তখন মিয়ানমারের সরকারকে বললেন ঠিক আছে, তাহলে আমার দেশে আসা রোহিঙ্গাদের প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে তাদের দেশেই ফেরত দেওয়া হবে, তারা নিজের জায়গায় নিজেরাই পারলে উদ্ধার করবে। ফলে 2 দেশের মাঝে উত্তেজনা দেখা দেয়।
বাংলাদেশ ও মিয়ানমার দুই দেশেই সীমান্তে সেনা সমাবেশ করেন। অবশেষে মিয়ানমার ব্রিটিশ দূতাবাসের সাহায্যে বাংলাদেশকে প্রস্তাব দেয় যে সেনা সরিয়ে নিলে তারা চুক্তি করতে প্রস্তুত। ফলে একই বছর 1978 সালে ব্রিটিশ আমেরিকান দূতাবাসের উদ্যোগে দুই দেশের প্রেসিডেন্ট চুক্তি করে সেখানে মায়ানমার রোহিঙ্গাদের নিজ দেশের নাগরিকত্ব দিয়ে দেশে ফেরত নেয়। এরপর আবার উত্তেজনা শুরু হয় 1992 সালে রোহিঙ্গা নিয়ে। সমস্যার কারণে মিয়ানমারের সেনাবাহিনী টেকনাফ বিডিআর ক্যাম্পে হামলা করলে এক বিডিআর সদস্য নিহত হয়। সাথে সাথে বিডিআরের পাল্টা হামলা 12 জন মিয়ানমারের সেনা নিহত হয়। তখন মিয়ানমার সেনাবাহিনী লাশ রেখেই পালিয়ে যায়। উক্ত ঘটনার পরে নড়েচড়ে বসে সমগ্র দেশ। সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মিয়ানমারকে চরম হুমকি দিয়ে মিয়ানমারের সীমান্তে 82,000 সেনা সমাবেশ ও ভারী অস্ত্র মোতায়েন করেন, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো দেশের সীমান্তে এত বেশি সংখ্যায় সেনা মোতায়েনের ঘটনা। পাল্টা হিসেবে মিয়ানমার প্রায় 1 লাখ সেনা মোতায়েন করে, কিন্তু উক্ত সময়ে মিয়ানমারের কোচিনতে ভয়ানক যুদ্ধ বেঁধে যায় সেনাবাহিনীর। ফলে প্রচণ্ড চাপে পড়ে মিয়ানমার। তারা দূত মারফত সীমান্ত থেকে বাংলা সেনাবাহিনী সরাতে অনুরোধ করে, কিন্তু বাংলাদেশ তাদের কথা কোনো পাত্তাই দেয়নি। একদিকে নিজ দেশে কোচিন বিদ্রোহী ভয়ানকভাবে হামলা, অন্যদিকে বাংলাদেশ সীমান্ত থেকে সেনা না সরাতে ভয় সংকটে পড়ে মিয়ানমার। শেষে চীন সফরে যান মিয়ানমারের প্রেসিডেন্ট। তিনি চীনা প্রেসিডেন্টকে অনুরোধ করেন যে বাংলাদেশ যেন তাদের বিশাল বাহিনী ও ভারী অস্ত্র সরিয়ে নেয়, না হলে মিয়ানমার সেনা সরালে বাংলাদেশ আরাকান দখল করে নিতে পারে বলে তাদের আশঙ্কা তারা ব্যক্ত করেন চীনা প্রেসিডেন্টের কাছে। শেষে চীনের কয়েকবার অনুরোধের পর প্রায় 93 দিন পরে বাংলাদেশ সীমান্ত থেকে সেনা সরিয়ে নেয়। এভাবেই তৎকালীন সময়ে মিয়ানমারের জান্তা সরকারকে বাংলাদেশ সরকার সামরিক ও কূটনৈতিকভাবে মোকাবেলা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছে। মিয়ানমার জান্তা সরকার বারবার উস্কানির মাধ্যমে বাংলাদেশের জলসীমা ও স্থলসীমায় প্রবেশ করে কখনো গুলি ছুটছে, কখনো বা মর্টার সেল নিক্ষেপ করছে। তাদের সামরিক হেলিকপ্টার বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করছে। তথাপি বর্তমান বাংলাদেশ সরকার কেন নিশ্চুপ, কেন নীরব? প্রশ্ন এখন সবার মাঝে। 18 কোটি জনগণের ট্যাক্সের টাকা পরিচালিত সামরিক বাহিনীকে কেন ব্যবহার করে মিয়ানমারের জান্তা বাহিনীর লেলিয়ে দেওয়া সামরিক বাহিনীকে শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার চ্যালেঞ্জ অব্যাহত রাখছে না? বিনা উস্কানিতে বাংলাদেশের সীমান্তে বা অভ্যন্তরে প্রবেশ করে মিয়ানমারের অযৌক্তিক কার্যকলাপ বা দাবি কূটনৈতিক সমাধানের পাশাপাশি সামরিক প্রয়োগের মাধ্যমে দমাতে হবে।